চাকরিহারা প্রায় 26,000। যোগ্য অযোগ্য কারা? মমতার মুখেই তো যোগ্য অযোগ্য চিহ্নিত। বলছেন যে আগে দেখবেন যোগ্যদের অধিকার। তাহলে কি যোগ্য অযোগ্যদেরকে আগে থেকে চেনেন মুখ্যমন্ত্রী? দেখুন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব, সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। ডেকেছেন কাদেরকে? উনি বলছেন আমি যোগ্যদের সাথে আজকে কথা বলতে চেয়েছি, তাদেরকে ডেকেছি। তাহলে প্রশ্ন, আপনি যদি যোগ্য অযোগ্য না জানেন তাহলে ডাকলেন কি করে যোগ্যদেরকে? তাদেরকে আপনি যোগ্য অযোগ্য না জানলে পরে তো যোগ্যদেরকে ডাকবেন, এটা হয় না, হওয়া সম্ভব না। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000-এর চাকরি গিয়েছে। হাকিমের এক হুকুমে প্রমাণ হয়ে গিয়েছে তৃণমূলের দুর্নীতি। বৃহস্পতিবার সেই রায় ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই মতো এদিন দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের জমায়েত। সেখানেই মমতা বললেন আগে তিনি যোগ্যদের বিষয়টি দেখবেন। আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব, সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। এতেই বিরোধীদের প্রশ্ন, তাহলে কি যোগ্য অযোগ্য কারা তা আগে থেকেই জানেন মমতা? অথচ আদালত বারবার চাওয়ার পরও যে তালিকা পেশ করতে ব্যর্থ হয়েছে মমতার সরকার। আর যোগ্য অযোগ্য চিহ্নিত না হয়ে থাকলে এদিন আগে ভাগে গালভরা আশ্বাসগুলি কেন দিলেন মমতা? কাদেরই বা দিলেন এত সব প্রতিশ্রুতি? এদিনের সভায় উপস্থিত সকলেই কি যোগ্য? যদি তা না হয় সবকিছুই কি তাহলে শুধুমাত্র লোক দেখাতে, ভোটের জন্য? ডেকেছেন কাদেরকে? উনি বলছেন আমি যোগ্যদের সাথে আজকে কথা বলতে চেয়েছি, তাদেরকে ডেকেছি। তাহলে প্রশ্ন, আপনি যদি যোগ্য অযোগ্য না জানেন তাহলে ডাকলেন কি করে যোগ্যদেরকে? তাদেরকে আপনি যোগ্য অযোগ্য না জানলে পরে তো যোগ্যদেরকে ডাকবেন, এটা হয় না, হওয়া সম্ভব না। একদিকে মুখ্যমন্ত্রী চাইছেন আদালত চিহ্নিত করে দিক যোগ্য অযোগ্যদের, সেই মঞ্চ থেকেই আবার চাকরিহারাদের দিচ্ছেন গাল ভরা সব প্রতিশ্রুতি। বলছেন আগে রক্ষা করবেন যোগ্যদের অধিকার। সবটাই কি যোগ্য কারা অযোগ্য কারা না জেনেই, নাকি বিপদ বুঝে দুর্নীতির মাছ এখন কথার জালের শাক দিয়ে ঢাকার চেষ্টা করলেন? সবটাই আশ্বাসের ফুলঝুরিতে চাকরিহারাদের ক্ষোভ কমানোর কৌশল। রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যোগ্য অযোগ্য বাছবিচার। আগে যোগ্যদের ঠিক করতে দিন বলছেন মুখ্যমন্ত্রী। তাহলে কে যোগ্য কে অযোগ্য সেটা জানেন কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একদিকে সুপ্রিম কোর্টের বিচারপতিকে চ্যালেঞ্জ ছুড়ছেন মমতা, অন্যদিকে কোর্টের নির্দেশ অমান্য করে চাকরিহারাদের স্কুলে যাওয়ারও নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তাহলে কি এবার সিভিক শিক্ষক তৈরি করার কোনো ভাবনা করছেন? কারণ তিনি তো বলছেন যে তার প্ল্যান রয়েছে। কোন প্ল্যানে তাহলে কথা বলছেন তিনি? চাকরিহারাদের জন্য নাকি একাধিক প্ল্যান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে শহীদ মিনারের সারারাত অবস্থানে চাকরিহারারা, আর অন্যদিকে দেখা যাচ্ছে বিজেপির দাবি যে মমতা সহ তার পুরো মন্ত্রিসভা নাকি জেলে যাবে। তবে এখানে শেষ নয়। তাহলে এই সমস্ত কিছুর মাঝখানে কিন্তু একটা ব্যাপার একেবারে স্পষ্ট, যে যোগ্য অযোগ্য তালিকার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে কি তিনি জানেন সেটা? কারা যোগ্য কারা অযোগ্য কি বলেছেন তিনি, শুনবো। আমি আপনাদের বলবো, যারা যোগ্য, যারা বঞ্চিত হয়েছেন, আসুন আমরা দুটো ভাগে ভাগ করি। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য। আইনে বলা আছে 9,000 10,000 people can go scot free, but one innocent cannot be punished. এটা হচ্ছে আইনের প্রিন্সিপাল। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। রাজ্য সরকার সর্বতোভাবে প্রচেষ্টা নিয়েছিল। আমরা সিবিআইকে নন কোঅপারেশন করিনি। আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য।
যদি কেউ অযোগ্য হয়, তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন, নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে। আমার মানতে কোনো আপত্তি নেই। কেউ যদি কোনো ভুল করে থাকে তার দায়িত্ব আমরা কেন নেব? আমরা চাই কোনো যোগ্য ব্যক্তি যেন চাকরি না যায়, এটা আমরা অলওয়েজ চাই। কিন্তু ব্যাপারটা কিভাবে বলা হচ্ছে, বলছে 26-এ ভোটে পরাজয় হলে আমরা চাকরি করে দেবো। যারা বলছেন, আমি একটা কথা আপনাদের বলি, তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসব। তার কারণ কদিন ধরে আমাকে প্রচণ্ডভাবে যে মানুষটা জানে না কি হয়েছে, যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব? যখন কেউ পথ দেখায়, পথের মধ্যেই পথ খুঁজে নেয়। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন, আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। মনে রাখবেন, এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। গতকালের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক এবং সেই বৈঠকের পর আদৌতে কি চাকরিহারারা সন্তুষ্ট হলেন? কথা বলবো, কথা শুনবো তাদের মুখ থেকে। এই মুহূর্তে পিঙ্কি রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। পিঙ্কি, গতকালের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে একাধিক বার্তা দিলেন, তা নিয়ে কি সেটাগুলোকে নিয়ে কোনো দিশা পেলেন চাকরিহারারা? কি বলছেন তারা, একবার শোনা যাক তাদের মুখ থেকে। দেখো, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেছেন সেই বৈঠক থেকে সেইভাবে সমাধান সূত্র বেরিয়ে আসেনি। গতকাল সারা রাত একদম এইখানে শহীদ মিনারে অবস্থান করেছেন বহু চাকরিহারারা, যারা এখনো পর্যন্ত আশার আলো খুঁজে পাচ্ছেন না। এবং আগামী দিনের কর্মসূচিও গতকাল কিছুটা হলেও দিক নির্দেশ হয়েছে। আমরা কথা বলবো কালকে যারা ছিলেন, এবং কেউ কথা বলতে পারলেন, কেউ কথা বলতে পারলেন না, কেউ সুযোগ পেলেন, কেউ সুযোগ পেলেন না। দাদা, আমরা যেটা বলছিলাম যে কেউ সুযোগ পেলেন, কেউ সুযোগ পেলেন না, কেউ বলতে পারলেন, কেউ বলতে পারলেন না। আপনারা বলতে পারলেন, আপনারা দিক নির্দেশ পেলেন যে গতকালের এই বৈঠক থেকে? না, আমরা সত্যি কথা বলতে আমরা দিক নির্দেশ পাইনি। কারণ আমরা যেটা চেয়েছিলাম সেটা আমাদের কাছে নয়, ভুল একটা জিনিস বার্তা রটানো হচ্ছে বা বোঝা হচ্ছে যে আমরা বোধহয় সব কিছু আমরা খুব সন্তুষ্ট হয়ে গেলাম। প্রথম আমরা একদম পুরো সরাসরি বলছি যে আমাদের সঙ্গে একটা মিসকমিউনিকেশন হচ্ছে, এবং মিডিয়া বলুন বা বাইরের একটা অংশ বলুন, তারা ভুলভাবে রটাচ্ছে। বোধহয় আমরা রাজ্য সরকারের বা মুখ্যমন্ত্রীর বক্তব্যে আমরা খুব সন্তুষ্ট হয়েছি না, এবং আমরা আমাদেরকে একটা প্রিপ্ল্যান গেম করা হয়েছে। আমরা ওখানে গিয়ে এটাই করতে গিয়েছি যেটা রাজ্য সরকার চেয়েছে। তাহলে যদি সেটা হতো তাহলে আজকে আমরা স্কুল যেতাম। আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি আমরা স্কুল যাব না। একটা জিনিস ভালো করে বুঝতে হবে, আমরা কালকে কেন গেলাম। প্রথম আমরা গেলাম এই জন্য যে মৃত্যু দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তিকেও তার শেষ ইচ্ছা বলতে দেওয়া হয়। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের শেষতম বক্তব্য বলতে গিয়েছিলাম। সেটা কি না, আমরা বলতে গিয়েছিলাম যে আমাদের কাছে আমরা আইসিইউতে আছি, তো এখন যে কোনো দিন চিতায় উঠে যেতে পারি, কিন্তু আইসিইউতে তো মানুষ ফেরে। তার দুটো অপশান এখনও আছে, রিভিউ টু কিউরেটিভ। সেই রিভিউ টু কিউরেটিভের মধ্যে রাজ্য সরকারকে
দায় নিতে হবে, দায় ভালো করে বুঝুন, রাজ্য সরকারকে দায় নিতে হবে। কেন নিতে হবে? কারণ আজকে কোর্টে কেস উঠে কোর্ট থেকে আমাদের জাজমেন্ট হয়েছে, আমরা বাতিল হয়ে গেছি, কিন্তু এই দুর্নীতি করেছে কিন্তু রাজ্য সরকার। রাজ্য সরকারের দুর্নীতির জন্যই এই পর্যায়ে এসছে। তারপরে বাকি তো আরও অন্যান্য সমস্যাগুলো আছে, কিন্তু প্রাথমিক দায় রাজ্য সরকারের। তাই দায় এড়িয়ে যাওয়ার মতো জায়গা রাজ্য সরকারের। তাই তাকেই বলতে গিয়েছিলাম যে গাফিলতিগুলো কোর্টে হাইকোর্টে ছিল এবং সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করার জন্য রিভিউ টু কিউরেটিভ কি করা উচিত, কি করবেন আমি বলতে পারবো না। সেটা আমার বলার উদ্দেশ্য নয়, আমি লয়ার নয়, বা আমার কাছে বিশাল বড় বড় ল বিশেষজ্ঞ এখানে বসে আছে, আমি না, তার চেয়ে বেশি মুখ্যমন্ত্রীর কাছে আছে। কি করলে কোর্ট সন্তুষ্ট হবে, কি করলে যোগ্যদের চাকরি যাবে না, যোগ্যদের। ওখানেও আমরা অযোগ্যদের কথা শুনলাম শেষে, কারণ বক্তব্যটা আমরা প্রথম পেশ করেছিলাম, মানে বলতে দেওয়া হয়েছিল আমাদের, মুখ্যমন্ত্রী প্রথম বলেননি, তাহলে হয়তো আমাদের বক্তব্যটা অন্য হতো। আমাদের যেহেতু প্রথম বলতে বলা হয়েছিল, আমরা বেসিক কিছু দাবি বলেছিলাম, বেসিক, এবং এটা আমি বলতে বাধ্য ছিলাম আমরা, কারণ বেসিক দাবি আমরা ওখানে আমার দাবি পেশ করতে গিয়েছিলাম যে আমার আপৎকালীন দুটো পরিস্থিতি ছিল, আপৎকালীন দুটো কথা বলেছিলাম, আইনি কথা বলেছিলাম, লয়ারদের সাথে আলোচনা করেই। আপৎকালীন আলোচনাটা ছিল এটা যে আমার চাকরি থেকে এই মুহূর্তে আমাকে বরখাস্ত করা, মানে পিঙ্কি একটা ব্যাপার একেবারে পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন, বার্তা দিলেন, আশ্বাসবাণী দিলেন, কিন্তু তাতে একেবারেই সন্তুষ্ট নন চাকরিহারারা। একেবারে দিশেহারা অবস্থা এই মুহূর্তে চাকরিহারাদের, তারা কি করবেন বুঝতে পারছেন না এবং সেখানে দিশাও দেখাতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমাকে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, আবারও কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে। আর ঠিক এই জায়গা থেকে কিন্তু একদিকে যেমন যোগ্য অযোগ্য নিয়ে বারবার প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানে আরেকটা প্রশ্ন উঠছে এসএসসির পর এবার পালা প্রাইমারি। আরো 65,000 চাকরি যেতে পারে বলে মনে করছেন আইনজীবী ফিরদৌস তামিম, কারণ গতকাল সোজাসুজি স্বর্ণালীতে এই আশঙ্কাই প্রকাশ করেছেন আইনজীবী। সংবিধান কি পরিবর্তন হয়ে গেছে আমি জানি না, যে মুখ্যমন্ত্রী তিনি সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছ থেকে তিনি চাইবেন, মানে একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তাকে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় গিয়ে দিয়ে আসবে তার বাড়িতে। মানে এইটা যদি কারোর প্রশাসনিক ধ্যান ধারণা থাকে তাহলে বুঝতে হবে যে তার প্রশাসন চালানোর জন্য ন্যূনতম যোগ্যতা নেই। আসলে এই লোকটির যোগ্যতা নেই বলেই আজকে যোগ্য অযোগ্য সবাই সাফার করছেন। একজনেরও চাকরি যেত না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন একজন যোগ্যের চাকরি যাবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিতেন তখন কি বলতেন? তখন বলতেন একজনেরও চাকরি যাবে না, মানে সাদা কাতার মাস্টার থাকবে। আসলে আসল পরিকল্পনা কি ছিল? এই যারা বসে আছে তাদের আমি চিৎকার করে করে বলছি, এবং আজকে আমি একটি কথা বলবো, 1 মিনিট সময় দেবেন, না হলে কিন্তু আগামী দিনে আবারও 60 থেকে 70,000 জন একই বিপদের মুখে পড়বে। এবং বলছি, আমি ক্যামেরার সামনে বলছি, আজ থেকে প্রতিটি প্রাথমিক শিক্ষক এক সংঘবদ্ধ হন, বলুন আমাদের ওএমআর শিট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে, প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস আপলোড করতে হবে, না হলে আজকে যে এসএসসির বিপদ দেখছেন আগামী দিনে আপনারাও একই জায়গায় পৌঁছবেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেবে না, মমতা বন্দ্যোপাধ্যায় এটা করবে না। তার কারণ পরিষ্কার, এদের থেকে পয়সা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়রা। তার কারণ হচ্ছে পয়সা নিয়েছে বলে এই অযোগ্যদের কাছ থেকে তারা বলছে না, যখন তারা নিজেরা তো ওএমআর শিটের মিরর ইমেজ রাখেইনি, উল্টে যখন সিবিআই ওই ওএমআর শিটটি এনেছে তখন রাজ্যের পক্ষ থেকে, এসএসসির পক্ষ থেকে, বোর্ডের পক্ষ থেকে, ইভেন আমি বলতে বাধ্য হচ্ছি যারা যোগ্য বলে নিজেদের ক্লেম করছেন তাদের পক্ষ থেকেও তারাও সাইলেন্ট ছিলেন। তারাও বলেননি যে হ্যাঁ ওই ওএমআর আমারই ওএমআর। তার কারণ তারাও ভেবেছিলেন হালকা করে মমতা ব্যানার্জির সাথে থেকে আমরা হয়তো নাইয়া পার লাগিয়ে দেবো। না, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।